আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় বেতন বিবরণী সংক্রান্ত চট্টগ্রাম বোর্ড 2017 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে এই চ্যানেলে আমি নিয়মিত অনলাইন ক্লাস আপলোড করে থাকি। তাই আমার ক্লাসগুলি পাওয়ার জন্য তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখো, তাহলে আমি ক্লাস আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, রবিন এবং মনির দুইজন শ্রমিক এর তথ্যাবলী এখানে উপস্থাপন করা হয়েছে। তো এই তথ্যের অন্তর্গত যে সমস্ত বিষয়বস্তু রয়েছে তার পরিপ্রেক্ষিতে ক নাম্বারে বলেছে যে ওভারটাইমের টাকার পরিমাণ নির্ণয় করো। এই যে নিচে একটি কথা বলা আছে ওভারটাইম সম্পর্কে, স্বাভাবিক কর্মঘণ্টা ছিল 200 ঘন্টা, স্বাভাবিক মজুরি হারের দ্বিগুণ হারে ওভারটাইম পাই। অর্থাৎ আমাদের এই যে ওভারটাইম বলা আছে 15 ঘন্টা এবং 20 ঘন্টা, তো এই ঘন্টাকে টাকায় রূপান্তর করতে হবে, তাহলে আমাদের টাকায় ওভারটাইমের পরিমাণ নির্ণয় করা যাবে। তো আমরা এখন এই তথ্যের আলোকে ক নাম্বারের সমাধানের চেষ্টা করি। ওভারটাইমের পরিমাণ নির্ণয় করব। তো ওভারটাইমের সাথে রিলেটেড যে অংশটুকু উদ্দীপকের সেই 3 লাইনে আমি উপরে লিখে রাখলাম, যাতে এইটা দেখে আমরা সহজে নির্ণয় করতে পারি। এখানে আমরা ছক এইভাবে অঙ্কন করতে পারি, নিচের অংশটুকু আমাদের সমাধান আর উপরের অংশটুকু হচ্ছে উদ্দীপকের অংশ। তো প্রথমে লিখব রবিনের মূল বেতন কত ছিল? 6000। এই 6000কে 200 দিয়ে ভাগ করব। 6000 ভাগ 200, তাহলে আমাদের স্বাভাবিক হার হবে। এরপরে কি করব? দ্বিগুণ বলেছে, এই যে স্বাভাবিক মজুরি দ্বিগুণ বলেছে, সেজন্য 2 দিয়ে গুণ করব। দ্বিগুণ বলেছে তাই 2 দিয়ে গুণ করব। এবং রবিনের কয় ঘন্টা কাজ করেছিল? ওভারটাইম রবিনের ছিল 15 ঘন্টা, 15 দিয়ে গুণ করব। তাহলে আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে আমি একটু হিসেব করে দেখাচ্ছি, এই যে লক্ষ্য করি, এইখানে 6000 ভাগ 200 ইন্টু 2 ইন্টু 15 সমান 900 টাকা হচ্ছে হিসেব করে। তাহলে আমরা এইভাবে ক্যালকুলেটরে হিসেব করে এখানে 900 টাকা লিখব। এবার আসি মনিরের। তো মনিরেরও অনুরূপ এই 4000কে প্রথমে 200 দিয়ে ভাগ করব। 4000 ভাগ 200 ইন্টু 2, এই দ্বিগুণ বলেছে সেজন্য 2 দিয়ে গুণ করব, ইন্টু আবার এই যে 20 ঘন্টা 20। এটুকু যদি আমরা সমাধান করি তাহলে আমাদের হবে এই 800 টাকা। এবার নিচে দাগ দিব, এই দুইটা যোগ করে 1700 টাকা শেষের ঘরে লিখব। এটা হচ্ছে আমাদের এই শেষে আমরা এখানে লিখতে পারি যে মোট ওভারটাইমের পরিমাণ 1700 টাকা। এইভাবে ওভারটাইমের পরিমাণ নির্ণয় করা যেতে পারে। তো এবার আমরা খ নাম্বারের সমাধান করব। তো খ নাম্বারে কি বলেছিল? খ নাম্বারে বলেছিল হাতিল ফার্নিচারের মজুরি বিবরণী প্রস্তুত করতে। তো মজুরি বিবরণীর ছক আমরা পাশাপাশি অঙ্কন করব। এইভাবে অঙ্কন করতে পারি। বিশাল ছক দেখে কঠিন মনে হতে পারে, কিন্তু একটু ভালোভাবে বোঝার চেষ্টা করে অনেক সহজ। এইখানে আমরা প্রথমে ছক অঙ্কন করব পাশাপাশি। অঙ্কন করার পরে ক্রমিক নম্বর আর শ্রমিকের নাম বাম দিকে এবং ডান দিকে নিট প্রদেয় মজুরি লেখার পরে মাঝখানের যে অংশটা থাকবে এই অংশটাকে 2টা ভাগে ভাগ করব। কর্তনসমূহ এবং এই উপার্জনসমূহ এবং কর্তনসমূহ। তাহলে বাম দিকে লিখব উপার্জনসমূহ, ডান দিকে লিখব কর্তনসমূহ। যতটি উপার্জন থাকবে ততটি কলাম হবে। এখানে 1 2 3 4 5 6টা কলাম হয়েছে উপার্জনে। এখন তোমাদের মনে হতে পারে 6টা কেন হলো, তাই না? তো আমরা অঙ্কের পরিপ্রেক্ষিতে একটু হিসেব করে দেখি। মূল মজুরি উপার্জনের মধ্যে পড়ে, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, ওভারটাইম, এই 4টা হচ্ছে উপার্জন। শেষে এই যে নিচে বলা আছে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান, এই নিয়োগকর্তার দানটাও কিন্তু উপার্জনের মধ্যে পড়ে। নিয়োগকর্তার দান মানে কি? প্রতিষ্ঠান দেয়, কর্মী পায়, তাহলে কর্মী যেটা পায় সেটি উপার্জন।
তাহলে মোট উপার্জন হবে উপরে 4টা আর এই প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান মোট 5টা। সেজন্য আমাদের 5টার সাথে আরও একটা মোট উপার্জন যোগ হবে। তাহলে আমাদের এখানে মোট কলাম হবে 6টা। কীভাবে 6টা? এই 4টা আর এই একটা 5টা তো অঙ্কের মধ্যে ছিল, আর মোট একটা 6টা উপার্জন হবে। সেই জন্য এখানে 1 2 3 4 5 6টা অঙ্কন করেছি। কর্তনসমূহ যায়, কর্তনসমূহ ছিল কল্যাণ তহবিলে দান, যৌথ বিমা দান, প্রভিডেন্ট ফান্ডে দান। এই যে 1 2 3টা আর মোট দিয়ে একটা 4টা। এই হচ্ছে আমাদের ছক বিশ্লেষণ। এবার আমরা লিখব, লক্ষ্য করি, প্রথমে ক্রমিক নম্বর লিখব 1 2 আর নিচেরটা মোট লিখব। নিচেরটা আমরা সবার শেষে সমাধান করব। আগে উপরের এই 2 লাইন আমরা এই 2 লাইন করে নিব। শ্রমিকের নাম ওই যে রবিন আর মনির। রবিন আর মনির মূল মজুরি রবিনের ছিল 6000 টাকা, মনিরের ছিল 4000 টাকা। ওভারটাইম, তো ওভারটাইম আমরা কিন্তু ক নাম্বারে বের করেছি? ক নাম্বারে 900 আর 800 না কত কত পেয়েছিলাম? রবিনের পেয়েছিলাম 900, মনিরের পেয়েছিলাম 800 ওভারটাইম। বাড়ি ভাড়া ভাতা 40%, এই 6000-এর 40% 2400, 4000-এর 40% 1600। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পার্সেন্টেজ নির্ণয় করব। চিকিৎসা ভাতা, চিকিৎসা ভাতা 400 400, দুজনের ঘরে 400 400। প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান এইখানে বসবে। প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান কত ছিল? এই যে 5%। তাহলে 6000-এর 5% সম্ভবত 300 টাকা হবে, 4000-এর 5% 200 টাকা হবে। তো এই 5টা কলাম লেখার পরে এই 5টা যোগ করে, এইগুলো যোগ করে এখানে লিখব। উপরের এই লাইন যোগ করে আমরা এই টাকাটা পাবো, 10,000 টাকা পাবো। এইটা যোগ করে আমরা এই 7,000 টাকা পাবো। এবার আমরা কি করব? কর্তন সমূহ লিখব। কল্যাণ তহবিলে 50 টাকা করে ছিল, দুজনার 50 টাকা লিখব কল্যাণ তহবিলে। কিন্তু তার আগে প্রভিডেন্ট ফান্ডে, প্রভিডেন্ট ফান্ডে যেমন আমাদের এইখানে 300 টাকা জমা হয়েছে, তাহলে নিয়োগকর্তা যে দান করেছে সেটাও কিন্তু প্রভিডেন্ট ফান্ডে জমা হবে। তাই প্রভিডেন্ট ফান্ডে কিন্তু ডাবল জমা হবে। আমি আবারও বলি, এই যে কর্মীর দান এবং নিয়োগকর্তার দান 5% এবং 5%, দুইটা টাকাই কিন্তু এইখানে প্রভিডেন্ট ফান্ডে কর্তনের মধ্যে যাবে। সেজন্য এই 300 টাকা দ্বিগুণ হয়ে হবে এখানে 600 টাকা, 200 টাকা দ্বিগুণ হয়ে হবে 400 টাকা। আমি আবারও বলছি, এই 600 কীভাবে হলো? প্রভিডেন্ট ফান্ডে আমরা যখন কর্তনের মধ্যে লিখব তখন ডাবল লিখব। যদি কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড হয়, অর্থাৎ নিয়োগকর্তা যদি সমপরিমাণ অর্থ দান করে, যেমন এইখানে করেছে নিয়োগকর্তার দান, তাহলে সেই ক্ষেত্রে আমাদের নিয়োগকর্তার দানটা উপার্জনের মধ্যে বসবে। আর কর্তনের মধ্যে এই যে কর্মীর দান এবং নিয়োগকর্তার দান, দুইটা টাকা, অর্থাৎ কর্মী দিবে 300 টাকা, নিয়োগকর্তা দিবে 300 টাকা, মোট 600 টাকা জমা হবে। সেজন্য যেটা জমা হবে সেটা কর্তনের মধ্যে বসবে। তারপরে কল্যাণ তহবিল, কল্যাণ তহবিলে 2% ছিল, তাই না? সরি, 50 টাকা করে ছিল, 50 টাকা লিখব। এরপরে বলছে যৌথ বিমা। তো এবার আসি এই যে যৌথ বিমা। তো যৌথ বিমা এখানে একটি কথা বলা ছিল, লক্ষ্য করি। যৌথ বিমা সর্বনিম্ন 100 টাকা, কিন্তু এখানে 2%ও বলা আছে। তাহলে এখানে 100 টাকাও বলা আছে, 2%ও বলা আছে। হিসেব কিভাবে করব, তাই না? এখানে বিষয়টি হচ্ছে, আমরা যদি দেখি যে মূল মজুরির উপরে 2% হিসেব করে 100 টাকার বেশি হচ্ছে, তাহলে যেটা হবে সেটাই বসবে। যেমন লক্ষ্য করি, এই 6000-এর যদি 2% হিসেব করি তাহলে 120 টাকা হয়। এই ক্ষেত্রে রবিনের ঘরে 120 টাকা হবে। কিন্তু এই 4000 টাকার উপরে যদি আমরা 2% হিসেব করি তাহলে কিন্তু 80 টাকা হয়। 80 টাকা যদি হয় তাহলে এখানে 80 টাকা লেখা যাবে না। কেন লেখা যাবে না? এখানে বলেছে সর্বনিম্ন 100 টাকা, সেজন্য আমরা 100 টাকা লিখব। পার্সেন্টেজ ক্ষেত্রে 80 টাকা হলেও এখানে 100 টাকা লিখব। কেন লিখব? এখানে বলেছে সর্বনিম্ন 100 টাকা, আর যদি বেশি হয় বেশিটাই লিখতে হবে। যেমন এখানে হলো আমাদের 120 টাকা, তাহলে 120 টাকায় লিখতে হবে, কিন্তু কমপক্ষে 100 টাকা লিখতে হবে, এটাই বলেছে। এই হচ্ছে আমাদের কর্তন সমূহ। এই 3টা কর্তন যোগ করে এখানে মোট কর্তনে লিখব, মোট কর্তনে লিখব। এইবার আমরা এই নিট মজুরি নির্ণয় করব কিভাবে? এই যে আমি আলাদা কালার করে রেখেছি সহজে বোঝার জন্য।
10,000 মোট উপার্জন, সেখান থেকে 770 বিয়োগ করলে আমাদের নিট মজুরি হবে। এই কলাম থেকে এই কলাম বিয়োগ করে আমরা এই কলাম নির্ণয় করব। এইটা থেকে এটা বিয়োগ করে এইটা হলো, এইটার সাথে এইটা বিয়োগ করে এই টাকাটা হবে। এটা হচ্ছে আমাদের নিট মজুরি। এবার আমরা এই যে নিচের লাইনে এখানে মোট লিখব, সবগুলো যোগ করে নিচের সারিতে লিখব। এটা যোগ করে 10,000 হবে, এটা যোগ করে আমাদের 1700 হবে, এটা যোগ করে লিখব, এটা যোগ করে লিখব, এগুলো সব যোগ করে আমরা লিখে দেব এবং নিচে ডাবল দাগ দিব। আমি এই যোগটা একটু দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য, সবগুলো যোগ করে নিচে লিখে দিব। এইভাবে আমরা এই মজুরি বিবরণী প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের গ নাম্বারে জাবেদা করতে বলেছিল, তো জাবেদা ছক এই যে অঙ্কন করেছি আমরা, এবং আমরা যে অংশটুকু দেখে জাবেদা করব সেই অংশটুকু উপরে নিয়ে এসে রেখেছি। খ নাম্বারের আমরা যে বেতন বিবরণী মজুরি বিবরণী প্রস্তুত করেছি সেই মজুরি বিবরণীর ছকটা আমি আংশিক উপরে নিয়ে এসে রাখলাম, যাতে এইটা দেখে আমরা এটা সমাধান করতে পারি। আমাদের উত্তর সমাধান মূলত নিচের অংশটুকু, উপরের অংশটুকু অতিরিক্ত আমি নিয়ে এসে রেখেছি সহজে বোঝানোর জন্য। তো জাবেদায় আমরা লিখব এই 2016 জুন 30। এবার আমরা প্রথম জাবেদা হচ্ছে মজুরি হিসাব ডেবিট, প্রদেয় মজুরি হিসাব ক্রেডিট। আমাদের যে মোট মজুরি নির্ণয় করেছিলাম আমরা, এই যে এখানে আমরা উপার্জন সমূহের মোট যে কলাম এখানে আমরা পেয়েছি 17,000 টাকা। এই 17,000 টাকা নিয়ে প্রথম জাবেদা করব। কি জাবেদা? মজুরি হিসাব ডেবিট আর প্রদেয় মজুরি ক্রেডিট। এই 17,000 টাকা লিখব। আমি আবারও বলি, যারা জাবেদা ইতিপূর্বে করেছে তারা জানো যে মোট উপার্জনের পরিমাণ যেটি হবে, মোট উপার্জনের যোগফল, সেটা নিয়ে প্রথম জাবেদা হবে মজুরি হিসাব ডেবিট, প্রদেয় মজুরি ক্রেডিট। যদি বেতন হতো তাহলে আমরা জাবেদা করতাম বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতন ক্রেডিট। কিন্তু এরা যেহেতু শ্রমিক, সেজন্য আমাদের মজুরি হিসাব ডেবিট, প্রদেয় মজুরি ক্রেডিট হবে। টাকা লিখব এই মোট টাকাটা, মোট উপার্জন, এবং ব্যাখ্যায় লিখব অনুমোদিত মজুরি হিসাবভুক্ত করা হলো। এরপরে আমরা এখানে একটি দাগ দিব। দাগ দেওয়ার পরে এই যে প্রদেয় মজুরি আমাদের 17,000 টাকা, এই টাকাটা আমরা কি করব? কর্তন সমূহের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দিব, এবং কর্তন সমূহ বিয়োগ করে যে নিট মজুরি পেয়েছি সেটাও আমরা এখানে হিসাবভুক্ত করব ভাউচারের মাধ্যমে। লক্ষ্য করি, তার জন্য জাবেদা করব এখানে ক্রেডিট কি হয়েছিল? প্রদেয় মজুরি হিসাব ক্রেডিট না? এই প্রদেয় মজুরি হিসাবটা এখানে ডেবিট হবে। আমি আবারও বলি, প্রথম জাবেদায় যেটি ক্রেডিট করেছিলাম সেটা এখানে ডেবিট হবে। আর ক্রেডিট হবে কি? ক্রেডিট করব আমরা কর্তন সমূহ। কি কি কর্তন ছিল? প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিল হিসাব ক্রেডিট, এই যে কল্যাণ তহবিল হিসাব ক্রেডিট, যৌথ বীমা হিসাব ক্রেডিট। বিষয়টা আবার বলছি, প্রথম জাবেদায় যেটি ক্রেডিট করেছিলাম সেইটা ডেবিট করব, আর কর্তন সমূহ ক্রেডিট করব। 3টা কর্তন ছিল, ভবিষ্যৎ তহবিল, কল্যাণ তহবিল, যৌথ বীমা। এই প্রভিডেন্ট ফান্ডের আর এক নাম হচ্ছে, বাংলা নাম হচ্ছে ভবিষ্যৎ তহবিল। এবং এই যে নিট মজুরি ছিল আমাদের 15,680 টাকা, এটার জন্য আবার প্রদেয় ভাউচার হিসাব ক্রেডিট হবে। এখন আমরা টাকা কিভাবে লিখব? লক্ষ্য করি, টাকা লিখব প্রদেয় মজুরিতে লিখব এই যে প্রদেয় মজুরি প্রথম জাবেদায় যেটি দেয়া ছিল সেই টাকাটা। ভবিষ্যৎ তহবিলে টাকা লিখব, এখানে যোগফল কত ছিল? 1,000 টাকা ক্রেডিটে। কল্যাণ তহবিলে টাকা লিখব, এই যে যোগফল 100 টাকা। এরপরে যৌথ বিমায় টাকা ছিল, এই যে যোগফল 220 টাকা। আর প্রদেয় ভাউচার হিসেবে ক্রেডিটে লিখব এই যে নিট টাকাটা, অথবা এই 17,000 টাকা থেকে এই 3টা বিয়োগ করে, এই 17,000 টাকা থেকে এই 3টা বিয়োগ করে যেটা হবে এই 15,680 টাকা, এভাবেও লিখতে পারি। ব্যাখ্যা লিখব নিট মজুরি ও বিবিধ কর্তন সমূহ হিসাবভুক্ত করা হলো। এবার আমরা
এই দ্বিতীয় জাবেদায় এই যে প্রদেয় ভাউচার হিসাবটা ক্রেডিট করেছিলাম, এই প্রদেয় ভাউচার হিসাবের টাকাটা আমরা পরিশোধ করব নগদে বা চেকের মাধ্যমে। সেই জন্য জাবেদা করব এই প্রদেয় ভাউচার হিসাবে এখানে কি করেছিলাম ক্রেডিট, এখন জাবেদা করব প্রদেয় ভাউচার হিসাব ডেবিট আর নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট। এই প্রদেয় ভাউচারের টাকাটা পরিশোধ করতে হবে, তার জন্য জাবেদা করব প্রদেয় ভাউচার হিসাব ডেবিট, নগদান হিসাব বা ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা লিখব এই যে 15,680 টাকা, অর্থাৎ নিট বেতন পরিশোধ করার জন্য এই জাবেদাটা করব। তো এই অঙ্কে আরও একটি জাবেদা হবে আমাদের, সেটি হচ্ছে এই যে ভবিষ্যৎ তহবিল হিসেবে যে 1000 টাকা ছিল, এই ভবিষ্যৎ তহবিল হিসেবের টাকাটা প্রদেয় ভবিষ্যৎ তহবিলে স্থানান্তর করতে হবে এবং তার জন্য আমরা জাবেদা করব। এখানে তো বিশেষ করে যেহেতু জায়গা নাই, সেজন্য যে নিচে আমি করে দেখালাম, তোমরা খাতায় করে নিবে। ভবিষ্যৎ তহবিল হিসাব ডেবিট, অর্থাৎ এই ভবিষ্যৎ তহবিল হিসাব ডেবিট 1000 টাকা এবং প্রদেয় ভবিষ্যৎ তহবিল হিসাব ক্রেডিট 1000 টাকা। অর্থাৎ এই 1000 টাকা নিয়ে আরও একটি জাবেদা হবে আমাদের, সেটি হবে ভবিষ্যৎ তহবিল হিসাব ডেবিট করব আর প্রদেয় ভবিষ্যৎ তহবিল হিসাব ক্রেডিট করব। ব্যাখ্যায় লিখব প্রদেয় ভবিষ্যৎ তহবিলে হিসাবভুক্ত করা হলো। তো এইভাবে আমরা জাবেদা প্রস্তুত করতে পারি। আশা করি এখন তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এই সিলেট বোর্ড 2017 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, সেই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।